শুনছেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আজকের গল্প ডাকাতের দল আর গুরুদেব। গল্প পাঠে আমি পার্থ পাল চৌধুরী। বছর দশেক আগেও বেলঘড়িয়ার একটা জায়গায় ছিল বড় বড় ডাকাতদের আড্ডা। দিনের বেলায় রাস্তার উপর মানুষ খুন, ব্যাংক ডাকাতি কিংবা চলন্ত ট্রেনের যাত্রীদের সব টাকা পয়সা কেড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে পড়া এই বেলঘড়িয়ার ডাকাতদের পক্ষে ছিল অতি সহজ কাজ। কলকাতা কিংবা অন্য জায়গায় নাম করা সব বড় বড় ডাকাতরাও লুকিয়ে থাকতো বেলঘড়িয়ার সেই গোপন জায়গাটায়। পুলিশ অনেকবার সেখানে হানাও দিয়েছে। বেশ কয়েকবার পুলিশের সঙ্গে মুখোমুখি যুদ্ধও হয়েছে ডাকাতদের। দারুণ সাহস সেই ডাকাতদের। তাদের সঙ্গে থাকতো স্টেন গান, মেশিন গান, আরও কত সব সাংঘাতিক অস্ত্র। দু তিনবার পুলিশরাই হেরে গিয়ে ফিরে এসেছে। একবার ডাকাতদের গুলিতে 3 জন পুলিশ মারা যায়। তাদের মধ্যে একজন আবার বড় অফিসার। তার পরের দিন পুলিশের একটি বিরাট দল জঙ্গলের মধ্যে ঢুকে ডাকাতদের গোপন আড্ডাখানা একেবারে ঘিরে ফেলে। সেবার 5 জন ডাকাত ধরা পড়েছিল, আর 2 জন ডাকাত আহত হয়ে হসপিটালে গিয়ে মরে গিয়েছিল। কিন্তু তা বলে বেলঘড়িয়ার ডাকাতরা দমে যায়নি। ওই ঘটনার ঠিক 10 দিন বাদেই দুপুরবেলা একদল ডাকাত বেলঘড়িয়া রেল স্টেশনে ঢুকে সব টাকা লুট করে নেয়। যাবার সময় তারা সমস্ত রেল কর্মচারীদের হাত পা বেঁধে রাখে। ডাকাতরা যেন বুঝিয়ে দিতে চেয়েছিল যে পুলিশকে তারা ভয় পায় না। তাদের অবশ্য ডাকাত বলা হতো না, বলা হতো গুন্ডা। বেলঘড়িয়ার গুন্ডাদের নাম সবাই শুনেছে, কিন্তু যারা টাকা লুট করে কিংবা মানুষ খুন করে তাদের গুন্ডা না বলে ডাকাত বলাই তো ঠিক। বেলঘড়িয়ার ডাকাতদের সম্পর্কে একটা অদ্ভুত ঘটনাও জানতো অনেকে। ওই ডাকাতরা পুলিশকে ভয় পায় না বটে, কিন্তু একজন মানুষকে ভয় পায়। সেই মানুষটির নাম গুরুদেব। সেই গুরুদেবকে অবশ্য বেলঘড়িয়ার অন্য কোনো লোক কিংবা পুলিশের লোকেরা চোখেও দেখেনি কখনো। যেসব ডাকাতরা পুলিশের হাতে ধরা পড়েছিল তাদের অনেক জেরা করা হয়েছিল এই গুরুদেব সম্পর্কে, কিন্তু তারা কিছুতেই মুখ খোলেননি। গুরুদেবের নাম উচ্চারণ করলেই তারা কাঁপতে কাঁপতে বসে পড়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করত। পুলিশের অনেক বড় বড় অফিসার অবশ্য বলতেন এই গুরুদেবের ব্যাপারটা একদম বাজে কথা, ওরকম কোনো লোকই নেই। এত বাঘা বাঘা ডাকাতরা শুধু একজন লোককে ভয় পায়, তা কখনো হতে পারে? সে কোথায় থাকে, কি করে, অন্য কেউ তাকে দেখেনি কেন? এই সময় ধনা হালদার নামে দারুণ কুখ্যাত একজন ডাকাত নিজে থেকে এসে পুলিশের কাছে ধরা দেয়। ধনা হালদার এমনই দুর্দান্ত যে পুলিশ তাকে কিছুতেই ধরতে পারেনি। সে কত যে মানুষ খুন করেছে আর কতবার যে ট্রেন ডাকাতি করেছে তার ঠিক নেই। সেই ধনাই একদিন দুপুরবেলা নিজে থেকে লালবাজারে পুলিশ কমিশনারের অফিসে এসে বলল, আমার নাম ধনা হালদার, আমাকে গ্রেপ্তার করুন। পুলিশের কাছে ধনার ছবি ছিল, তাকে চিনতে একটুও অসুবিধা হলো না। কিন্তু সবাই অবাক, ধনা কেন ধরা দিল? সে বলেছিল গুরুদেবের আদেশ। তখন ধনাকেও গুরুদেব সম্পর্কে অনেক জেরা করা হলো, কিন্তু সে আর কোনো কিছু বলতে চায়নি। সে শুধু বারবার বলছিল, আমাকে ফাঁসি দিন কিংবা যা খুশি করুন। গুরুদেবের আদেশেই
আমি এখানে এসেছি। সেবারেও পুলিশের বড় অফিসার বলেছিলেন ওই গুরুদেবের কথাটা ধাপ্পা, ধনা হালদার ধরা দিয়েছে অন্য কারণে। গুন্ডাদের মধ্যেও অনেক দল থাকে, আর এক দলের সঙ্গে অন্য দলের প্রায় দারুণ মারামারি হয়। ধনা হালদার একদিন রাগের মাথায় অন্য একটা দলের সর্দার মেঘা দাসের গলার নলি কেটে ফেলে। মেঘা দাস রাস্তার উপর পড়ে ছটপট করতে করতে মারা যায়। ধনা হালদারের দলের চেয়েও মেঘা দাসের দলে গুন্ডা বেশি। তারা নাকি সবাই প্রতিজ্ঞা করেছে মেঘা দাসের খুনের বদলা তারা নেবেই। যতদিন না ধনা হালদারের গলার নলি ঠিক ওই একই ভাবে তারা কেটে ফেলতে পারে, ততদিন তারা ভাতের সঙ্গে নুন খাবে না। ডাকাতরা কোথায় লুকোয় সে খবর পুলিশে না জানতে পারলেও অন্য ডাকাতরা ঠিক জেনে যায়। সেই জন্যই ধনা হালদারের আর বাঁচবার আশা ছিল না বলেই ভয় পেয়ে সে পুলিশের হাতে ধরা দিয়েছিল। ফাঁসি হয়নি অবশ্য। ধনা হালদার এখন যাবজ্জীবন জেল খাটছে। সে যাই হোক, ধনা হালদার ধরা দেবার পর থেকেই বেলঘড়িয়ায় ডাকাতদের উৎপাত আস্তে আস্তে কমতে থাকে। অনেকে ধরা পড়ে যায়, অনেকে পালিয়েও যায়। যারা ধরা পড়েছিল তাদের সবারই কেমন যেন মন মরা ভাব। তারা সবাই বলেছিল, আমরা ডাকাতি করা ছেড়ে না দিলে গুরুদেব আমাদের মেরে ফেলতেন। গুরুদেবের জন্য ধরা পড়লাম। বেলঘড়িয়ায় আর এখন সেরকম ডাকাতের ভয় নেই। দু চারটে গুন্ডা মাঝে মাঝে মাথা উঁচু করে, কিন্তু কয়েকদিনের মধ্যেই তারা ধরা পড়ে কিংবা নিরুদ্দেশে চলে যায়। বেলঘড়িয়াতে ডাকাত মুক্ত করার সব কৃতিত্ব পুলিশরাই নিতে চায় বটে, কিন্তু সাধারণ লোকের ধারণা সেই অদেখা গুরুদেবের জন্যই এসব হয়েছে। এর মধ্যে মাত্র 2 বছর আগে আমার বন্ধু কৌশিকের একটা অভিজ্ঞতা হয়েছিল বেলঘড়িয়ায়। সেটা ঠিক একটা গল্পের মতন। কৌশিককে আমি খুব ছেলেবেলা থেকেই চিনি। খুব ভালো ছেলে। অকারণে মিথ্যে কথা বলা তার স্বভাব নয়। সেই জন্যই তার কথা অবিশ্বাস করার কোনো কারণই নেই। কৌশিক থাকে ব্যারাকপুরে। সেখানে একটি কলেজে পড়ায়। বেলঘড়িয়ায় কৌশিকের বড় মামার বাড়ি। যখন বেলঘড়িয়ায় খুব ডাকাতের উৎপাত বেড়েছিল, সেই সময় কৌশিকের বড় মামা ভয় পেয়ে বাড়ি ঘরে তালা দিয়ে চলে এসেছিলেন কলকাতায়। সব ঝঞ্ঝাট মিটে যাওয়ার পর তিনি আবার ফিরে গেছেন। তার কোনোদিন কোনো বিপদ হয়নি। 2 বছর আগে কৌশিকের বড় মামা খুব অসুখে পড়েছিলেন। তখন প্রত্যেক দিনই বিকেলবেলা কৌশিক ট্রেনে চেপে ব্যারাকপুর থেকে বেলঘড়িয়ায় এসে বড় মামাকে একবার করে দেখে যায়। সন্ধ্যাবেলা সে ট্রেন করে আবার ফিরে যায়। তখন শীতকাল। জানুয়ারি মাসের শেষ দিকে পরপর 2 দিন বৃষ্টি হওয়ায় আরো দারুণ কনকনে ঠান্ডা পড়েছে। রাত্রির বেলা ট্রেনে ফেরার সময় ঠান্ডা হাওয়ায় যেন হাত পা জমে বরফ হয়ে যায়। পরপর 8-9 দিন আসার পর বড় মামার অসুখটা অনেক কম কম মনে হলো। সেদিন বড় মামিমা বললেন, এই ঠান্ডার মধ্যে তুই আর রোজ আসিস না তো। এখন তো উনি অনেকটা ভালো হয়ে গেছেন। শুধু শুধু তুই শীতে কষ্ট পাচ্ছিস কেন বাবা? বড় মামা সেরে উঠেছেন বলে মামিমার মনটা ভালো ছিল। তিনি খিচুড়ি রান্না করে কৌশিককে খেয়ে যেতে বললেন। সেই জন্য সন্ধ্যাবেলা কৌশিকের ফেরা হলো না। তাতে অবশ্য কোনো অসুবিধে নেই। রাত্রিবেলা ব্যারাকপুরে ফেরার অনেক ট্রেন আছে। সেদিন যেন শীতটা সবচেয়ে বেশি ছিল। কটসাউলের শার্টের উপর কৌশিক একটা মোটা ফুল হাতা গলাবদ্ধ সোয়েটার পরে এসেছে। তাও যেন ঠান্ডা লাগছে। বড় মামিমা বললেন, তুই তাহলে তোর বড় মামার শালটা গায়ে দিয়ে যা।
কৌশিক প্রথমে শালটা নিতে চায়নি, কিন্তু মামিমা বললেন, তুই তো আবার আসবি সামনের রবিবার, সেদিন শালটা ফেরত আনিস। কৌশিকের বড় মামার বাড়ি স্টেশনের উল্টো দিকে, বেশ খানিকটা দূরে। সাইকেল রিক্সা করে আসে, ওভারব্রিজ পেরিয়ে এদিকে ট্রেন ধরতে হয়। কৌশিক সাইকেল রিক্সা করে এসে যখন স্টেশনের উপর নামলো, তখন রাত 9:30 বাজে। ভাড়া মিটিয়ে প্ল্যাটফর্মে এসে ওভারব্রিজে উঠতে যাবে, এমন সময় পাশের দিকে তাকিয়ে এসে চমকে উঠল। ওভারব্রিজের ডান পাশে দুটি 8-10 বছরের বাচ্চা ছেলে, হাতে একটা টিনের থালা। ওরা ভিক্ষা চায়। রেল স্টেশনে এমন বাচ্চা ভিখারি তো কতই থাকে, কিন্তু ছেলে দুটির সম্পূর্ণ খালি গা। এই নিদারুণ শীতের মধ্যে এই অবস্থায় দুটি বাচ্চা ছেলেকে দেখলে চমকে উঠতেই হয়। কৌশিক গেঞ্জির উপর শার্ট, তার উপর সোয়েটার, আর ওপর আবার শাল জড়িয়েছে, আর এই দুটি বাচ্চা খালি গায়ে বসে আছে। ওরা এই অবস্থায় বাঁচবে? কৌশিক ভাবল, তার উচিত তার গায়ের শালটা খুলে ওদের দিয়ে দেওয়া, তাতে তার তো এমন কিছু অসুবিধে হবে না। কিন্তু শালটা তার নিজের নয়, বড় মামার। সে কি এটা কারুকে দান করে দিতে পারে? বড় মামা নিশ্চয় আরো শাল আছে, একটা দিলে কি আর হবে। তবে বড় মামা বড় মামিমা হয়তো বিশ্বাস করবেন না যে কৌশিক শালটা কারুকে দান করেছে। ওরা ভাববে সে ওটা হারিয়ে ফেলেছে। শালটা আর দিল না কৌশিক। ওদের থালায় একটা আধুলি ফেলে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। কয়েক পা উঠে সে থমকে দাঁড়ালো আবার। তার খুব খারাপ লাগছে। সে ফিরে এসে পকেট থেকে একটা 10 টাকার নোট বার করে ওদের দিয়ে বলল, এই, তোদের আর বসে থাকতে হবে না, এবার বাড়ি যা। ছেলে দুটি 10 টাকার নোটটা নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। কৌশিক আর দাঁড়ালো না। ওভারব্রিজ পেরিয়ে এলো স্টেশনের দিকে। এদিকটা একেবারে নির্ঝুম, একটাও মানুষ নেই। অথচ এই সময় তো প্ল্যাটফর্মে লোকের ভিড় গমগম করে। কাউন্টারে টিকিট কিনতে গিয়ে কৌশিক কারণটা বুঝতে পারল। শিয়ালদায় কিসের যেন গোলমাল হয়েছে খুব। সন্ধ্যে থেকে আর ট্রেন চলছে না। কখন যে ট্রেন চলবে তারও ঠিক নেই। আজ রাতে নাও চলতে পারে। কৌশিক দ্রুত চিন্তা করে নিল, ট্রেন না চললেও এমন কিছু বিপদ নেই। এখান থেকে বাসেও ব্যারাকপুরে যাওয়া যায়, এখনো গেলে বাস পাওয়া যেতে পারে। কৌশিক প্রায় দৌড়েই চলে গেল বাস স্ট্যান্ডের কাছে, কিন্তু সেখানেও তাকে হতাশ হতে হলো। ব্যারাকপুরের শেষ বাস এই একটু আগেই চলে গেছে। আজ রাতে আর যাওয়ার উপায় নেই। কৌশিক ঠিক করলো তাহলে বড় মামার বাড়িতেই ফিরে যেতে হবে। রাতটা সেখানে কাটিয়ে সকালে যাবে ব্যারাকপুরে। বিরক্তভাবে সে ফেরার পথে হাঁটতে লাগলো। এবারে আর ওভারব্রিজে না উঠে সে রেল লাইনের উপর দিয়েই হেঁটে চলে এলো উল্টো দিকে। এপাশে এখন সাইকেল রিক্সাও নেই একটাও। ট্রেন চলছে না, যাত্রী নেই, তাই রিক্সাওয়ালারাও চলে গেছে। অন্ধকারের মধ্যে বেশ খানিকটা রাস্তা কৌশিককে হেঁটে যেতে হবে। কৌশিক খানিকটা পথ গেছে মাত্র, এমন সময় 2-3 জন লোক হুড়মুড় করে এসে পড়ল তার গায়ের উপর। তারপর সে কিছু বোঝার আগেই তারা তাকে ঠেলে ফেলে দিল মাটিতে। দুহাত ধরে হেঁচড়িয়ে টেনে নিয়ে যেতে লাগলো মাটির উপর দিয়ে। কৌশিক চিৎকার করে উঠলো, কিন্তু কেউ তার সাহায্যের জন্য এলো না। একজন লোক তাকে একটা লাথি মেরে বলল, একদম চোখ জাড়ে মেরে দেব একেবারে। ডাকাত গুন্ডার কথাটা কৌশিকের মনেই ছিল না একেবারে। পরপর কদিন ধরেই সে বেলঘড়িয়ায় আসছে, কোনোদিনও তো কিছু হয়নি। ভয়ের চোটে কৌশিক কিছু চিন্তা করতেও পারল না। ওরা কৌশিককে একটা ঝোপের মধ্যে টেনে দাঁড় করিয়ে দিয়ে বলল, কে আছে শিগগিরতে। বড় মামার অসুখের জন্য যদি হঠাৎ কোনো দরকার লাগে, এই জন্য কৌশিক রোজ 150-200 টাকা সঙ্গে নিয়ে আসে। ট্রেনে পকেটমারের ভয়ে
টাকা সে রাখে গেঞ্জির মধ্যে, প্যান্টের পকেটেও 10-15 টাকা তার থাকে। সে বলল, আমার কাছে তো বিশেষ কিছু নেই। একজন ডাকাত ঠাস করে তার গালে চড় কষিয়ে দিয়ে বলল, ঘড়ি খোল, কি আছে শিগগির বল, বার কর শিগগির। অন্য একজনের হাতে লম্বা একটা ছুরি সামান্য চাঁদের আলোয় চকচক করে উঠল। আর একজন বলল, গায়ের শালটা তো দামি মনে হচ্ছে, খুলে দে। আবছা অন্ধকারের মধ্যে কৌশিক ডাকাতদের কারোর মুখ দেখতে পায়নি, কিন্তু একজনের গলার আওয়াজ তার খুব চেনা মনে হলো। সে এমনি বলে উঠল, তুমি বীরেশ্বর না? আমি কৌশিক বোস, চিনতে পারছো না? আমায় বাঁচাও। আর এই কথাটা বলেই কৌশিক সবচেয়ে ভুল করেছিল। কৌশিকদের কলেজের ল্যাবরেটরির একজন বেহারা ছিল বিশ্বেশ্বর। সেই ল্যাবরেটরির জিনিসপত্র ভীষণ চুরি করত। 2-3 বার ধরা পড়েও তার স্বভাব বদলায়নি, তাই তার চাকরি চায়। সে এখন গুন্ডা হয়েছে। কৌশিকের কথা শুনেই এতজন ডাকাত বলল, এই তোকে চিনে ফেলেছে, এই বিষে ওকে খতম করে দে। আর একজন বলল, হ্যাঁ হ্যাঁ খতম করে দে, নইলে পুলিশের কাছে নাম বলে দেবে। সবকটা ডাকাত মিলে কৌশিকের উপর পড়ে তাকে ফেলে দিল মাটিতে। কৌশিক লড়াই করার চেষ্টা করে বুঝলো যে সে একলা কিছুতেই পেরে উঠবে না ওদের সঙ্গে। সে প্রায় কেঁদে ফেলে বলল, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় প্রাণে মেরো না, আমি কাউকে বলবো না, আমি সব টাকা বার করে দিচ্ছি, আমাকে মেরো না, আমাকে মেরো না। একজন ডাকাত ছুরি তুলে বলল, সব। ঠিক তক্ষুনি যেন বজ্রপাতের মতন আর কেউ যেন বিকট গলায় বলে উঠল, এই। যে ডাকাতটার হাতে ছুরি ধরা ছিল সে হঠাৎ শূন্যে উঠে গেল। কৌশিক তাকিয়ে দেখল, অন্ধকারের মধ্যে প্রকাণ্ড চেহারা একজন মানুষ সেখানে দাঁড়িয়ে। বিড়াল যেমন ইঁদুরকে ধরে সেই রকম ভাবে সেই লম্বা মানুষটা এক হাতে সেই ছুরিওয়ালা ডাকাতটাকে ঝুলিয়ে রেখেছে। তারপর কমলা লেবুর খোসা ছাড়ানোর মতন সেই মানুষটি ডাকাতটিকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। অন্য ডাকাত দুটো চেঁচিয়ে উঠল, বাপরে গুরুদেব, পালা পালা। তারা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই সেই দৈত্যের মতন লম্বা লোকটি 2 হাতে তুলে নিল ডাকাত দুটোকে, ঠকাস করে ঠুকে দিল তাদের দুজনের মাথা। তারপর তাদের দুজনকেও ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে জঙ্গলের ভেতরে। কৌশিক এমনই অবাক হয়ে গেছে যে কথা বলতেও সে আর পারছে না। সে আস্তে আস্তে উঠে বসে হাঁ করে চেয়ে রইল। গুরুদেবের কথা কৌশিক শুনেছে আগে, ইনি কি তবে সেই গুরুদেব? লোকটি অন্তত 7 ফুট লম্বা, তেমনি চওড়া, তেমনি চুল জট পাকানো মাথায়, খালি গা, শুধু একটা গেরুয়া রঙের লুঙ্গি পরে আছেন। কৌশিককে চুপ করে বসে থাকতে দেখে সেই গুরুদেব বাজখাই গলায় বললেন, যা বাড়ি যা, আর কোনো ভয় নেই। একটু আগেই কৌশিক ভেবেছিল সে বুঝি মরেই যাবে, হঠাৎ বেঁচে গেল এই গুরুদেবের জন্য। দারুণ কৃতজ্ঞতায় সে গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল। গুরুদেব সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিয়ে ধমক দিয়ে বললেন, ছবি না, আমায় ছবি না। কৌশিক থতমত খেয়ে গেল। গুরুদেব আবার বললেন, ভেকিরি ছেলে দুটোকে তোর শালটা দিতে পারলি না? তোরা চোর ডাকাতের হাতে জিনিস খোয়াবি, তবে প্রাণে ধরে কারোকে কিছু দান করতে পারিস না, না? আর কিছু না বলে গুরুদেব পেছন ফিরে হাঁটতে লাগলেন। কৌশিক উঠে দাঁড়িয়ে যেতে লাগলো তার পিছু পিছু। সে ভাবল, গুরুদেব বুঝি তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। সে এতই অভিভূত হয়ে গেছে যে আর কোনো কথাও বলতে পারছে না। গুরুদেব আবার মুখ ফিরিয়ে বললেন, আমার পিছু পিছু আসছিস কেন? যা বাড়ি যা। কৌশিক থমকে দাঁড়িয়ে গেল। কাছেই একটা পুকুর। গুরুদেব সেই পুকুরের জলে নেমে পড়লেন। তারপর বুক জলে গিয়ে গুরুদেব ডুব দিলেন, আর উঠলেন না। কৌশিক আমাকে ঘটনা বলবার পর আমি জিজ্ঞাসা করলাম, আর উঠলেন না?
তুই নিশ্চয়ই চোখের ভুল দেখেছিস। কৌশিক উত্তেজিতভাবে আমার হাত চেপে ধরে বলল, না রে, আমি ভুল দেখিনি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তিনি আর উঠলেন না, সত্যিই আর উঠলেন না, বিশ্বাস কর। শুনলেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আজকের গল্প ডাকাতের দল আর গুরুদেব। গল্প পাঠে আমি পার্থ পাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টস করে আপনাদের মতামত জানান, প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।